আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল। মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো আমাদের আপনারা জানেন যে আমাদের মন্ত্রিসভার নতুন মন্ত্রী 3 জন হয়েছেন। এর মধ্যে আমার সাথে যিনি বসেছেন সুশান্ত চৌধুরী, আপনাদের পরিচিত নাম ইয়াং এনার্জেটিক। তো উনি আইসিইউ দপ্তরের উনি দপ্তর চালাচ্ছেন। এখন থেকে ক্যাবিনেট ব্রিফিং উনি করবেন। তো আজকের ক্যাবিনেট ব্রিফিংয়ে যেসব জিনিস আজ ক্যাবিনেটে আমাদের ব্রিফিং হয়েছে এবং ক্যাবিনেট সর্বসম্মতি হয়েছে সেই ব্যাপারে আমাদেরকে উনি বিস্তারিত বলবেন। গুড ইভিনিং মিডিয়া ফ্রেন্ডস, সবাইকে আজকের এই সাংবাদিক সম্মেলনে ক্যাবিনেট ব্রিফিং আমি স্বাগত জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় বরিষ্ঠ মন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী সম্মানিত রতনলাল নাথকে, যিনি আমার সঙ্গে রয়েছে। তো এটা আমার ফার্স্ট ক্যাবিনেট ব্রিফিং। হোপফুলি মিডিয়া ফ্রেন্ডস যারা এখানে আছেন তারা কোঅপারেট করবেন আগামী দিনে সমস্ত কিছু আমি সহায়তার কিছুটা আহ্বান জানাবো। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে জানাতে চাইছি, সেটা হচ্ছে আমাদের 8টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 8টা পোস্ট রয়েছে। প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 8 পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর্স ইন ডিফারেন্ট ডিসিপ্লিন ফর দ্য রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিপসেট, আমাদের যে আগরতলায় রয়েছে, অভয়নগর আগরতলা, আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই ফ্যামিলি ওয়েলফেয়ার এবং হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের যে ফার্মাসিস্ট কলেজ, তাতে আমরা 8 জন পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেখানে আমরা নিয়োগ করব। সেই সিদ্ধান্ত আজকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ক্যাবিনেট মেমোতে ছিল এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রসিজার সমস্ত কিছু পরবর্তী সময়ে আপনারা জানবেন, জানিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারের সেটা সিদ্ধান্ত যেটা, সেই বিষয়ে আজকে আপনাদেরকে অবগত করা হচ্ছে। 8 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ সেখানে ভর্তি করা হবে, নিয়োগ করা হবে। নতুন আমাদের প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 8 পোস্ট, এটা ক্রিয়েট করে তারপরে সমস্ত যে প্রসিজার গুলো রয়েছে, ফর্মালিটিস গুলো, সেগুলো ফুলফিল করে তারপর সেগুলো করা হবে। আমাদের ফিলিং আপ অফ ডাইরেক্ট ফ্যাক্টর 2 number of chargemen, offset machine, 3 number of machine men and 10 number of binder, Group C technical, ত্রিপুরা গভর্নমেন্ট প্রেস। আমাদের যে ত্রিপুরা সরকারের গভর্নমেন্ট প্রেস রয়েছে তাতে 2 জন চার্জম্যান, 3 জন মেশিনম্যান এবং 10 জন বাইন্ডার, টোটাল আমাদের 15 জন এই পোস্ট ফিল আপ করা হবে আগামী কিছুদিনের মধ্যে। এটা আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি দপ্তর রয়েছে, যে গভর্নমেন্ট প্রেস, সেই প্রেসের জন্য সেগুলোকে নিয়োগ করা হবে। আমাদের আলোচনা হয়েছে যে এই প্রেসের জন্যই আমাদের যে ডেপুটি ম্যানেজারের পোস্ট রয়েছে, যেটা বর্তমানে ভ্যাকেন্ট রয়েছে গ্রুপ বি গ্যাজেটেড, সেটাকে পূরণ করা হবে ডিপার্টমেন্ট অফ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এবং তার যে অ্যামেন্ডমেন্ট অফ রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট অফ ডেপুটি ম্যানেজার গ্রুপ বি গ্যাজেটেড। এটা বর্তমানে কোনো পোস্ট নেই, মানে এই পদে কোনো ব্যক্তি সেখানে নেই। সেটাকে আলোচনা হয়েছে আমাদের ক্যাবিনেটে, যে যেহেতু আমাদের রাজ্য সরকারের সমস্ত ছাপাখানা, এখানে সমস্ত প্রিন্টিং এন্ড স্টেশনারি সেখান থেকেই সমস্ত কিছু ছাপা হয়, তো এখানে আমাদের ম্যান পাওয়ারের দরকার রয়েছে। এবং এই বিষয়ে আলোচনা হয়েছে যে তার নিচেও সুপারিনটেন্ডেন্ট বা বিভিন্ন পদে সেখানে খালি রয়েছে। বর্তমানে আমরা ডেপুটি ম্যানেজারের যে পোস্টটা রয়েছে, আপনারা জানেন যে আমাদের এই যে গভর্নমেন্ট প্রেস রয়েছে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্টের আন্ডারে, সেটা একজন ডাইরেক্টর সেখানে মানে সেটা রয়েছেন
তার আন্ডারে কোনো ডেপুটি ম্যানেজার না, তা আমরা ডেপুটি ম্যানেজার সেখানে আগামী দিনে নিয়োগ করতে চলেছি। আমাদের proposal for creation of one post for senior scientific assistant for establishment of lie detection division, state forensic science and laboratory under home department. আমাদের এখানে একটা পোস্ট সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ফর এস্টাবলিশমেন্ট অফ লাই ডিটেকশন ডিভিশন, হোম দপ্তরের আন্ডারে সেটা করা হবে। এবং অন্যান্য যে দপ্তরের যে ভ্যাকেন্ট পোস্টগুলো রয়েছে, যেটার কথা আমরা বলছি আজকে এখানে, যে পূরণ করা হবে, ঠিক তাদের সঙ্গে এই পোস্টটাও আমরা আগামী দিনে ফিল আপ করব। আবার স্বাস্থ্য দপ্তরের অধীনে 125 জন ল্যাব টেকনিশিয়ান, যেটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আমরা ক্যাবিনেটে উপনীত হয়েছি এবং আলোচনা হয়েছে, এবং আগামী দিনে সমস্ত ফর্মালিটিস গুলো ফুলফিল করে এই রিক্রুটমেন্ট করা হবে। যে 125 জন যে ল্যাব টেকনিশিয়ান, কারণ আমরা দেখেছি যে কোভিড প্যান্ডেমিকের সময় আমাদের ল্যাব টেকনিশিয়ানরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং এই ল্যাব টেকনিশিয়ানরা যদি বিভিন্ন হাসপাতালগুলোতে, জেলা হাসপাতালগুলোতে এবং আমাদের যে আগরতলা যে মেইন হাসপাতাল, তাদের মধ্যে যদি আমাদের না থাকে আগামী দিনে, তবে বিভিন্ন টেস্ট বা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তো যা অ্যাভেলেবল পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার আমাদের রয়েছে, তার উপর ভর করেই আমরা কিন্তু আজকে কোভিড প্যান্ডেমিকে, আপনারা যদি জানেন আপনারা খুশি হবেন যে 1.55% এসছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, কোথায় 17-16% ছিল, আজকে সেটা 1.55% চলে এসেছে। তো দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট সো ফার আওয়ার গভর্নমেন্ট ইজ কনসার্ন। এবং এতে করে সারা রাজ্যে আমাদের যে বাকি 7টা জেলা, ওয়েস্ট জেলাকে যদি আমরা বাদ দিই, তাতে তার পার্সেন্টেজটা আরো অনেক কম। তো মানে আমরা ধরে নিতে পারি যে কোভিড যে প্যান্ডেমিক, ইট ইজ ইন ডিক্লাইনিং মোড, এবং আগামী দিনে আমাদের যে পূজার মধ্যে আমাদের অনেকটা সতর্ক থাকতে হবে। তাই রাজ্য সরকার এখানে সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের যে ল্যাব টেকনিশিয়ান যে 125টা পোস্ট রয়েছে, তা সমস্ত ফর্মালিটিস পূরণ করে আগামী দিনে সেগুলোকে পূরণ করা। আমাদের আরেকটা সিদ্ধান্ত, যে প্রপোজাল ফর ফিলিং ইন 3 ভ্যাকেন্ট পোস্ট এসটি, এটা উপজাতিদের জন্য রিজার্ভ, গ্রেড 4 মেডিকেল অফিসার হোমিওপ্যাথি বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। হোমিওপ্যাথিতে আমাদের স্বাস্থ্য দপ্তরের অধীন 3 জন ভ্যাকেন্ট পোস্ট রয়েছে সেখানে, এবং অল 3 পোস্ট আর রিজার্ভ ফর দ্য এসটি শিডিউল ট্রাইবস, এগুলোকে পূরণ করা হবে, এবং ডাইরেক্টলি সেখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেগুলোকে ফুলফিল করবে। তো এই যে বিভিন্ন দপ্তরের, স্বাস্থ্য দপ্তর, আমাদের প্রিন্টিং এন্ড স্টেশনারি, আমাদের হোম ডিপার্টমেন্ট, আমাদের স্বাস্থ্য দপ্তরের অধীন এই যে পোস্টগুলো আজকে সেখানে নিয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে, এবং এগুলো আগামী অল্প সময়ের মধ্যে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়ে গেছে, ফিল আপ করা হবে, এবং ফিনান্সের অনুমোদন নিয়ে সমস্ত কিছু নিয়ে, যেহেতু ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়ে গেছে, তারপর সমস্ত স্মুথলি আমরা এই সরকারের তরফ থেকে এই পোস্টগুলোকে, ভ্যাকেন্ট পোস্টগুলোকে আমরা ফিল আপ করবো, এবং আশা করবো আগামী দিনে আমাদের রাজ্যের যারা ছেলে মেয়েরা রয়েছে তাতে অনেকটা উপকৃত হবে। তার বাইরে আমাদের এখানে শিক্ষামন্ত্রী রয়েছেন, আমাদের এসএসএ সর্বশিক্ষার ব্যাপারটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। আপনারা জানেন যে এটা একটা লং পেন্ডিং একটা ম্যাটার, এবং এটা একটা সেনসিটিভ ম্যাটার। মাননীয় হাইকোর্টের একটা ফাইন্ডিংস রয়েছে, এবং মাননীয় হাইকোর্টও আমাদেরকে, রাজ্য সরকারকে একটা সেখানে ডাইরেক্টিভস দিয়েছে যে কি করতে হবে, এবং রাজ্য সরকার ডে 1 থেকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সর্বশিক্ষার যে ম্যাটারটা নিয়ে, সেন্সিটিভ ইস্যু, এটা নিয়ে যথেষ্ট আন্তরিক ছিলেন, এবং যথেষ্ট কোর্ডিয়াল মানসিকতার পরিচয় দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী এটা আমরা সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। গত ক্যাবিনেটও এটা নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু কোনো সিদ্ধান্তে আসা যায়নি। আজকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি, যেটা আমি মনে করি, বা আমরা ক্যাবিনেট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্য, আমরা মনে করি যে যারা এই সর্বশিক্ষার যারা রয়েছেন তারা তাতে অনেকটা লাভবান হবে। তো আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব
সর্বশিক্ষার যে বিষয়টা সেটাকে ব্রিফিং দেওয়ার জন্য মিডিয়া বন্ধুদের উদ্দেশ্যে। এই স্বর্গ এই দেবাশিস দেবাশিস আপনারা জানেন যে সর্বশিক্ষা অভিযান প্রকল্পে সমগ্র শিক্ষা অভিযানে সমগ্র শিক্ষায় মোট কর্মী রয়েছে 5176 প্রাইমারি 2634 আপার প্রাইমারি 2542 এই টোটাল 5176 তাদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা করা হয়। মামলার মূল যে জায়গাগুলি, মামলার রায় দেয় 23/2/2021। তিনটা প্যারা ইম্পর্টেন্ট মামলার রায়ে, একটা 49, একটা 53, একটা 54। 49 প্যারাতে হাইকোর্ট বলেছে, coming to the last of the government's objection regarding qualification of the teachers, to begin with, we are not inclined to go into individual qualification held by every teacher, which of course would be subject matter for the government to examine. We only propose to clear certain legal issues. কারণ হাইকোর্টে যখন মামলা চলছিল, পিটিশনের পক্ষে বলা হয়েছিল, the petitioners have pointed out that they have all cleared DLED examination successfully and for which they have been granted certificates by the recognized institutions. Actually এটা ঠিক নয়। তো সেই জন্যই হাইকোর্ট যথারীতি বলেছে যে আমাদের তথ্য দেখা যায় যে সবাই কিন্তু ডিএলএড কোয়ালিফাইড নয় বা ট্রেন নয়। তারপরে সেই জন্য আদালত বলেছে এটা গভর্নমেন্ট উইল ডিসাইড ইন্ডিভিজুয়াল পিটিশন। মেইনলি 53 প্যারা কোর্ট বলেছে, we are therefore of the view that the petitioners must receive the remuneration in regular scale of pay assigned to the primary upper primary government teachers. অর্থাৎ তাদেরকে তুমি বেতন দিয়ে দাও যারা যেহেতু কাজ করছে, রেগুলার স্কেল দাও, রেগুলার বেসিক স্কেল দাও। আর 54 এসে আসলটা বলছে, the petitioners would have a right to be regularized after 10 years of continuous and uninterrupted engagement from initial appointment. It would be up to the government to consider them for regularization either in existing vacant posts of government teachers or to sanction new posts of associate teachers by creating such cadre if so advised. It would be open for the government to frame a scheme providing for further terms and conditions on which such regularization shall be done. ইচ্ছা করলে এই রায়ের বিরুদ্ধে গভর্নমেন্ট এসএলপি তে যেতে পারত, কিন্তু রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভা চায় না যে দীর্ঘদিন ধরে সর্বশিক্ষার কাজে যুক্ত, সর্বশিক্ষা যেহেতু সোসাইটির আন্ডারে, এটা ডাইরেক্ট গভর্নমেন্টের আন্ডারে না, সোসাইটির আন্ডারে, ইচ্ছা করলে গভর্নমেন্ট যেতে পারত, কিন্তু না, গভর্নমেন্ট বলছে না, আমাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকু আমাদের করে দেখানো উচিত। সেই জন্য গভর্নমেন্ট আজকে থ্রেড বেড ডিসকাশনের পরে সিদ্ধান্ত নিয়েছে যে যারা, এটা আপনাদের জেনে রাখা ভালো, এখানে টেট কোয়ালিফাইড আছে 45-এর মতো, অ্যাকুরেট ফিগারটা আরো বাড়তেও পারে, 45-এর মতো। আর at present trained অর্থাৎ ডিএলএড ট্রেনিং ডিউরিং দি সার্ভিস পিরিয়ড 4502 রয়েছে যারা ডিএলএড কমপ্লিট করেছে।
575 আছে ডিএলএড পড়ছে বা ক্লিয়ার করেনি, এখনো কমপ্লিট করেনি, তাদের সংখ্যা 575। আর 54 আছে কেউ মাধ্যমিক পাস বা হায়ার সেকেন্ডারি 50% মার্কস নেই, এরকম একটা সংখ্যা আছে 54। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা, এবং যেহেতু স্কিম করার কথা বলছে, হাইকোর্ট বলছে তোমরা প্রথম হলো তাদেরকে বেতন দাও, রেগুলার পে স্কেল দাও, বেসিক যেটা আছে স্কেল ওটা দাও, এবং রেগুলারাইজ করার ক্ষেত্রে তোমরা স্কিম বানাও। রাজ্য সরকার যথারীতি হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে রাজ্য সরকার আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য একটা স্কিম তৈরি করা হয়েছে কিভাবে তাদের রেগুলারাইজ করা যায়। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা টেট কোয়ালিফাইড সবাই রেগুলারাইজড হয়ে যাবে। আজকে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, রেগুলারাইজ হয়ে যাবে, তাদেরকে রেগুলারাইজ করা হবে। এবং যেদিন থেকে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট 23/2/2021 থেকেই তাদের রেগুলারাইজ করা হবে। সেকেন্ডলি, যারা বিরাট সংখ্যক, যারা 4502, এদের সংখ্যাটাই বড়, যারা টেট করেনি অথচ তারা ডিএলএড কমপ্লিট করেছে এবং 2001 এর পরে 2001 এর নর্মস অনুযায়ী করেনি, কিন্তু তাদেরকেও রাজ্য সরকার ইকুয়াল পে দিবে, বেসিকটা দেবে, ইনক্লুডিং 3% ইনক্রিমেন্ট, ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা, এটাও দিয়ে দেবে। এবং যারা 54 যারা আছে, যারা মাধ্যমিক করেনি, মাধ্যমিক করেছে, হায়ার সেকেন্ডারি করেনি বা হায়ার সেকেন্ডারি পাস করলেও 50% নেই, তাদেরকে এনআইওএস এর মাধ্যমে তাদেরকে আমাদের খরচে তাদেরকে আমরা ভর্তির ব্যবস্থা করিয়ে অতি সত্বর, এটা 5 বছরের জন্য আমরা টোটাল স্কিম নিয়েছি, যার যে সময় লাগে এর মধ্যে আমরা তাদেরকে হায়ার সেকেন্ডারি পাস করে 50% মার্কস পাওয়া যেদের পেতে পারে তার জন্য যা যা স্কোপ করা, যা যা কোচিং দেওয়া সব সরকারি খরচে ব্যবস্থা করা হবে। এবং যারা ডিএলএড নেই তাদেরকে ডায়েটের মাধ্যমে, আমাদের সরকারি ডায়েটের মাধ্যমে তাদের সুবিধা মতো জায়গায় পোস্টিং দেওয়া হবে যাতে ডায়েট করতে পারে। ডায়েটের মাধ্যমে তাদের ডিএলএড কোর্স কমপ্লিট করা হবে। যখনই ডিএলএড কোর্স কমপ্লিট করা হবে তখনই তাদেরকে যথারীতি আবার ওই বেসিক স্কেল যেটা পে স্কেল, রেগুলার স্কেল, এটা দিয়ে দেওয়া হবে। এবং এটা ক্রমশ কন্টিনিউ 5 ইয়ার্সের মতো রাখবো, যাতে যার যে সময় লাগে সে অনুযায়ী সরকার থেকে সময় সময় তাদেরকে সকল সুবিধা মতো কোচিং থেকে আরম্ভ করে সবকিছু করে দেওয়া হবে। এই হলো ব্যাপারটা। আজকে আমরা রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মনে করি এর থেকে বেশি কিছু করার মতো আমাদের পজিশন ছিল না। আমরা জানি তারা সোসাইটির এমপ্লয়ি, যদিও সোসাইটির চেয়ারম্যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই, কিন্তু সেই জন্য মুখ্যমন্ত্রী চাইছে যে তাদের জিনিসটা যেন সঠিকভাবে হয়। এই জন্য রাজ্য মন্ত্রিসভা আজকে এই সিদ্ধান্ত, এবং এটা আমরা মনে করি এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা মন্ত্রিসভা গ্রহণ করেছি। এটা ওই তারিখ থেকেই 23/2 থেকে রেগুলারাইজ করা হবে না। রেগুলারাইজ করার কথা হাইকোর্টও বলে। আর্থিক সুবিধা, বেসিক ওই তো ইনক্রিমেন্ট সমস্ত আর্থিক সুবিধা তারা পাবে। বেসিক রেগুলার স্কেলের যে বেসিকটা এটা পাবে, প্লাস 3% ইনক্রিমেন্ট ইয়ারলি। প্রত্যেক বছরই আমরা জানুয়ারি এবং জুলাই মাসে ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা হয়, জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়েছে, এই 3% ইয়ে পাবে। সেই জন্য দেখুন আমি বলে দিই, যেমন যারা ডিএলএড এতদিন পেত তারা 21,960, প্রাইমারি টিচার যারা তারা এতদিন বেতন পেত 21,960। যেদিন জাজমেন্ট হয়েছে ওই দিন থেকে জুন পর্যন্ত ওরা বেতন পাবে 25,500। এবার 1 জুলাই থেকে যেহেতু 3% ইনক্রিমেন্ট হয়ে গেছে তারা পাবে 26,265। মানে এখন আজকে যদি বেতন দেওয়া হয় তা সে পাবে 26,265, 3% ইনক্রিমেন্ট সহ। কিন্তু তারা সব ওই তারিখ থেকে হবে, যেদিন জাজমেন্ট দেওয়া হয়েছে
যা যা বেসিক ছিল সেই বেসিক দেওয়া হবে। আপার প্রাইমারির ক্ষেত্রেও তারা আগে পেত 27,711, তারা 23/2 থেকে জুন পর্যন্ত পাবে 35,851। আবার 1 জুলাই থেকে তারা পেয়ে যাবে 36,850, যেতে 3% ইনক্রিমেন্ট ইনক্লুড হয়ে গেল। এটা হবে এই আচ্ছা, এই যে যারা ডিএলএড করছে, ডিএলএড করছে যারা, তাদের কথা যারা বলছি। ডিএলএড করছে তারা তো পরবর্তী সময় টেট দিয়ে তো যখন টেট যেদিন টেট হবে সেদিন তারা যেদিন রেগুলারাইজ, রেগুলারলি হয়ে যাবে। নতুবা বেসিক এখন চলতি যদি তারা ছুটি নিয়ে আর কোনো সুবিধা করে মানে একটা কমপ্লিট করে ফেলে তারা এটা হলো রেগুলারাইজ। কোয়ালিফিকেশনের টেস্ট রাখা হয়েছে ফর রেগুলারাইজেশন। এটা রাখা হয়েছে, এটা অলরেডি হাইকোর্টও বলেছে ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন আমরা কিছু কথা বলবো না, সেটা স্কিম বানাক, গভর্নমেন্ট একটা স্কিম বানাক, গভর্নমেন্ট স্কিম বানিয়ে যদি যেরকম ভাবে করতে চায় করুক, আমরা সেরকম ভাবেই গভর্নমেন্ট স্কিম বানিয়েছি। যারা রেগুলারাইজ হতে হবে তারা টেট কোয়ালিফাইড হতে হবে, আর বেসিক স্কেলটা যেটা এটা অন্যরা পাবে, বিশেষ করে ডিএলএড যারা কমপ্লিট করেছে। This is to comply with the guidelines or directives of the High Court. Honorable High Court. হাইকোর্টের সিদ্ধান্ত মতে আমরা এটা আপডেট করা হয়েছে। Thank you. আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাবো। এই অন্য যে আপনি যে অন্য রিক্রুটমেন্টগুলির কথা বলেন বিভিন্ন দপ্তরে, ওইটি মানে রিক্রুটমেন্ট সিস্টেম কি থাকবে? মানে দপ্তর নিজে করবে না? এটা যেমন ল্যাব টেকনিশিয়ান আমাদের যে 125টা হেলথ ডিপার্টমেন্টে ল্যাব টেকনিশিয়ানের কোর্স আছে, এখন দপ্তর বিবেচনা করব। আজকে আমরা সাংবাদিক সম্মেলনে আমরা আপনাদের বলেছি যে ডিসিশনস উই হ্যাভ টেকেন, ওকে, প্রসেসটা মডালিটিস ইট উইল বি ডিসাইডেড বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট দেখবে যে ডিসিশন কি নেবে, কি মডালিটিস হবে, কি স্ট্র্যাটেজি হবে, এটা তারা দেখবে। তো ডিসিশন হ্যাজ বিন টেকেন যে আমাদের এই পোস্টে আমাদের কত নাম্বার অফ ভ্যাকেন্সি আছে বা আমরা ক্রিয়েট করেছি সব দপ্তর, তার উপর সেখানে রিক্রুটমেন্ট হবে। কালকে তৃণমূলের পদযাত্রা হাইকোর্ট যারা পারমিশন দেয়নি, তো তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে কালকে ওরা পদযাত্রা করবে। এই ক্ষেত্রে সরকারের বা প্রশাসন কি থাকবে? দেখুন, রাজ্য সরকার বা আমাদের হোম ডিপার্টমেন্টের স্ট্যান্ড আগেই ক্লিয়ার ছিল 15 তারিখ 16 তারিখ, তারপর ওরা বলেছে যে আমরা 22 তারিখ করব। তো স্বাভাবিকভাবেই আপনারা নিশ্চয়ই জানেন যে হাইকোর্টের রায় আমরা দেখিনি, কিন্তু হাইকোর্টের অর্ডারটা শুনেছি যে তারা পারমিশন দেয়নি। কেন দেয়নি তারা নিশ্চয়ই গ্রাউন্ড রয়েছে। তো হাইকোর্টের রায়ের উপর আমরা কিছু বলতে চাইবো না। এখন যদি হাইকোর্টের রায়কে অমান্য করে কেউ কিছু করতে চায়, তবে law will take its own course. High Court will have to take a call on that. এবং আইনের উপর কারোর আস্থা আছে কি আস্থা নেই সেটা তাতেই প্রমাণ হবে যদি কেউ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে কথা বলতে চায় বা কোনো অ্যাক্টিভিটিস করতে চায়। পুলিশ বা হোম ডিপার্টমেন্ট সাথে কাজ করবে, কারণ আমরা তো বলিনি। এখন হাইকোর্টে তারা অ্যাপিল করেছে, হাইকোর্ট রায় দিয়েছে। হাইকোর্টকে তো মুখ্যমন্ত্রী বলে দেয়নি বা হোম ডিপার্টমেন্ট বলে দেয়নি বা রাজ্য সরকার বলে দেয়নি বা আমাদের কোনো ইন্টারফেয়ারেন্সও নেই। এবার হাইকোর্ট যেটা প্রপার মনে করেছে তারা সেই রায় দিয়েছে বা জাজমেন্ট দিয়েছে, অর্ডার দিয়েছে। এখন সেটা কমপ্লাই করবে কি করবে না সেটা ওই পার্টি বুঝবে। কিন্তু কেউ যদি কোনো লন্ডভন্ড পরিবেশ তৈরি করার চেষ্টা করে বা কেউ যদি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোনো কর্মসূচি করার চেষ্টা করে, হাইকোর্ট চিন্তা করবে, অনারেবল হাইকোর্ট, যে তারা কি সিদ্ধান্ত নেবে আগামী দিনে। সে ব্যাপারে গভর্নমেন্ট ইজ নাথিং টু ডু, গভর্নমেন্ট ইজ নাথিং টু কম। সর্বশিক্ষা যারা রেগুলার হইতাছে বা যারা হইতে পারতেছে না, তারা কি পেনশনের কোনো সুযোগ সুবিধা আছে? রেগুলারাইজ যারা হবে তো পেনশন পাবে পেনশন পাবে, আর যারা হইতাছে না না, এটা রেগুলার স্কেল পাবে। মানে এতে করে এই যে সর্বশিক্ষার যে পরিবারগুলো একটা অনিশ্চয়তার মধ্যে ছিল আদৌ তাদের ভবিষ্যৎ নিয়ে কি হবে, সেটা গভর্নমেন্টের কোর্ডিয়াল যে অ্যাপ্রোচ মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, একটা লং পেন্ডিং ডিমান্ড, একটা ইস্যু, সেন্সিটিভ ইস্যু। কারণ তার আগে আমরা দেখেছি 10,323 তদানীন্তন সরকারের মূর্খামি এবং তদানীন্তন সরকারের ওভার রাজনীতির কারণে আজকে এই পরিবারগুলো অন্ধকারের কানাগুলিতে এসেছে। স্বাভাবিকভাবেই আমাদের সরকার, আমরা সেটা চাইনি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সেটা চাইনি যে এই পরিবারগুলোর সঙ্গেও সেই জিনিসটা ঘটুক। তাই অনেক
চিন্তা করে, বিবেচনা করে, আর্থিক সঙ্গতির কথা মাথায় রেখে, কিপিং এভরিথিং আন্ডার কনসিডারেশন, এই সিদ্ধান্তটা আমরা উপনীত হতে পেরেছি ক্যাবিনেট। এবং এতে করে আমরা বিশ্বাস করি যে মাননীয় হাইকোর্ট যা রায় দিয়েছে সেটাকে আপহেল্ড করা হয়েছে, এবং এই যে পরিবারগুলো একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, তাদের পরিবারের মধ্যে এটা আমরা হাসি ফোটাতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, কত টাকা লাগে এই যে SSS? 29 কোটির উপরে 30 কোটি বছরে। অতিরিক্ত। এটা টোটাল আমাদেরকে সমগ্র শিক্ষা দেয়, সমগ্র শিক্ষা আমাদেরকে দিল্লি থেকে টাকা দেয়, যে 90-10 শেয়ার 108 কোটি টাকা পাই। এর অতিরিক্ত আমরা খরচ করছি 43 কোটি। এখন আবার এডিশনাল ফান্ড রিকোয়ার্ড 27 কোটি 9 লক্ষ টোটাল। এই ইমপ্লিমেন্ট করতে গিয়ে, এখন যে ইমপ্লিমেন্ট করব, এই ইমপ্লিমেন্ট করতে গিয়ে আরো অতিরিক্ত 27 কোটি 9 লক্ষ টাকা যেতে। এবং এটা সব রাজ্য সরকারের কোষাগার থেকে যায়। 108 কোটি টাকার পরেও আমরা কিন্তু 43 কোটি টাকা দিচ্ছি বছরে, আরো 27 কোটি 9 লক্ষ যায় এটা এই ইমপ্লিমেন্ট করার ফলে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওটা রিলেটেড, যেটা ট্যাট উত্তীর্ণ শিক্ষক যারা রয়েছেন 5,700 বা তার কাছাকাছি বিনামূল্যে যারা নিয়োগ হয়েছিল, তাদের নিয়মিতকরণের কোনো সিদ্ধান্তের মধ্যে রয়েছে কিনা, যেহেতু তাদের সঙ্গে কেউ কেউ আপনাদের সিদ্ধান্তে সেখানে তারা সুযোগ পাচ্ছে রেগুলার বা নিয়মিতকরণের যে সিদ্ধান্ত আপনাদের নিয়েছে, অন্যান্য যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হবে কিনা, বা তার আগে পর্যন্ত যারা সর্বশিক্ষা থেকে ট্যাটে উত্তীর্ণ হয়ে সরাসরি শিক্ষকতা রয়েছে, তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত আছে কিনা? আজকে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়, এটা কোনো আলোচনা হয়নি। মানে এখন পর্যন্ত মন্ত্রিসভা সিদ্ধান্তে বাকি ট্যাট উত্তীর্ণ শিক্ষকদের বিষয়টি আলোচনায় নেই। আজকে ছিল না এটা। থ্যাংক ইউ।